লেখিকা ইপ্সিতা মিত্রর সে অবুঝ খেয়ালি। অলিদের বাড়িতে সদস্য বলতে ওরা দুজন, অলি আর ওর বাবা। মা সেই ছোটবেলায় মারা গেছে যখন অলির 5। তারপর থেকে বাবা মেয়ে মিলিয়ে ছোট্ট এই সংসারটাকে চালিয়ে যাচ্ছে। তবে আজ ব্যাপারটা একটু অন্য। আজ ওদের বাড়িতে একজন নতুন লোক আসবে ঠিক হয়েছে। বাবার পুরনো বন্ধুর ছেলে। স্কুলে পড়ার সময় নাকি সেই অলোকেশ কাকু অলির বাবার বেস্ট ফ্রেন্ড ছিল। তবে নিউ জলপাইগুড়ি ছেড়ে কলকাতা চাকরি করতে আসার পর থেকেই যোগাযোগটা আস্তে আস্তে কমে গেছিল, যেমন হয় আর কি। কিন্তু রাস্তার দূরত্ব বাড়লেও মনের টানটা কমেনি কখনো। তাই তো ছেলে চাকরি পাওয়ার কদিন পরে যখন অলির বাবাকে ফোন করে উনি বললেন শুভর এখানে কলকাতার থাকার একটা ব্যবস্থা করে দিতে, তখনই অলির বাবা প্রায় লাফিয়ে 1 সেকেন্ডেই উত্তর দিয়েছিল, ব্যবস্থা কি রে? আমার বাড়ি থাকতে আবার আলাদা করে ব্যবস্থা করতে হবে? কোনো কথা আর শুনবো না, তোর ছেলে এখানেই থাকবে। তবে সেই দিন ফোনের পাশে যদিও অলি নিজে দাঁড়িয়েছিল, কিন্তু ওর হ্যাঁ না কিছু বলার আগেই যে ওর বাবা এত বড় একটা কথা দিয়ে দেবে সেটা স্বপ্নেও ভাবেনি। আসলেই শুভ বলে ছেলেটার সাথে দেখা হয়েছিল লাস্ট ওর যখন ক্লাস 11 তখন। শুভর মনে হয় ওই বিটেক ফার্স্ট ইয়ার হবে। রোগা পটকা চশমা পরা গম্ভীর মুখের একটা ছেলে, যে আবার উচ্চ মাধ্যমিকে ওদের ব্লকে ফার্স্ট হয়েছে বলে বিদ্যাসাগরের তকমাটা সগৌরবে নিজের গলায় অলরেডি ঝুলিয়ে রেখেছে। অলির তাকে দেখে ভক্তি শ্রদ্ধা এলেও বিশেষ কথা আসেনি। মানে এই রকম জ্ঞানীগুণী বিদ্বানদের থেকে 10 হাত দূরে থাকতেই ও সেফ ফিল করে সব সময়। কারণ কাছে যাওয়া মানেই হয়তো ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল নলেজ নিয়ে কিছু একটা প্রশ্নোত্তর স্টার্ট করে দেবে। তবে সেই সময় খেয়াল করেছিল ছেলেটা স্টুডিয়াস তো বটেই, তবে হাসতেও ট্যাক্স লাগে। ওর বাবা অলোকেশ কাকু মিলে সেই দিন কত ছোটবেলার মজার মজার কথা বলছিল, কিন্তু সেই ছেলে তো নিজের মনে নিজের সঙ্গেই যেন সময় কাটাচ্ছে। হাসা তো দূরে থাক, নিজে থেকে মনে হয় দুটো শব্দও বলেনি একবারও। ওই যদি কেউ কোনো প্রশ্ন করেছিল যে কি খবর বাবা, পড়াশোনা কেমন চলছে, তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো বাঁধিয়ে রাখার মতন, এরপর নতুন কলেজ কেমন লাগছে, সেই সবকটা প্রশ্নেরই আলতো হেসে দু কথাই উত্তর দিচ্ছিল শুভ সেই দিন। হ্যাঁ, ভালোই। অলি তো প্রায় অবাক হয়ে যাচ্ছিল দেখেই ছেলেটাকে। সারাদিনে দুটো শব্দ দিয়ে কি করে একটা মানুষ কাজ চালায় কে জানে। মনে মনে নমস্কার করছিল সেদিনও এই রামগরুরের ছানাটাকে। তবে সেই মুহূর্তে ভাবেনি যে 8 বছর বাদে সেই গম্ভীর দুটো শব্দের ছেলেই 24 ঘন্টার জন্য ওদের বাড়িতে এসে উঠবে। সবটা হয়েছে ওর বাবার জন্য। পৃথিবীর সব ডিসিশন অলিকে জিজ্ঞেস করে নেয়, কিন্তু এই আসল কথাটাই ওকে পাত্তা না দিয়ে বলে ফেললো। কথাটা ভাবতে ভাবতেই মনটা আজ কিছুতেই যেন ঠিক ভালো হচ্ছে না। সন্ধেবেলা ওই শুভর ফ্লাইট এসে ল্যান্ড করবে দমদমে, তারপরই সোজা ওদের বাড়ি। তবে বিকেল হতেই অলি আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে ওর বাবাকে বলে উঠেছিল সোজা সুজি হঠাৎ, তুমি আর কাউকে পেলে না? একেবারে ওই ব্লক টপারকেই বাড়িতে এনে রাখতে হবে? 8 বছর আগে দেখেছিলাম কি গম্ভীর পাবলিক একটা। ওকে যদি তোমার হেল্প করতেই হতো তাহলে কোনো ফ্ল্যাট ভাড়া করে দিতে পারতে। কলকাতা কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যখন, তখন এইটুকু টাকা তো নিজের থাকার জন্য অ্যাফোর্ড করতেই পারতো মিস্টার শুভ। কথাগুলো প্রায় এক নিঃশ্বাসে বলে গেছিল। রাগে মুখটা হালকা হালকা লাল হয়ে গেছিল এই মুহূর্তে ওর। তবে বাবা সে মুখটাকে আর লাল না হতে দিয়েই উত্তর দিল, অলি এইভাবে বলিস না। দেখ, ছেলেটার 1 বছর আগে মা মারা গেছে। এই জায়গা থেকে অন্তত বোঝার চেষ্টা কর। একটা ফ্যামিলির মধ্যে থাকলে ওর ভালো লাগবে। আর অলোকেশ আমার কত পুরনো বন্ধু। আজ যদি শুভর জায়গায় তুই কোনো কাজের কারণে জলপাইগুড়ি যেতিস, তাহলে অলোকেশও কিন্তু তোকে কোনো ভাড়া বাড়িতে উঠতে দিত না, এটা আমি জানি। তাই আমিও ওই একই কাজটা করেছি। আর 2 দিন যাক, একজনের থাকাটা ঠিক অভ্যেস হয়ে যাবে। লোকের বাড়িতে তো পেইং গেস্ট থাকে, ভাববি ওরকমই কিছু একটা হয়েছে। না, এরপর আর অলি কোনো কথা বাড়াতে পারেনি। আসলে ওর বাবা জানে ঠিক কোন জায়গাটায় অলি সবসময় গলে জল হয়ে যায়। ইমোশনাল মেয়ে তো, অন্যের ইমোশনটাকেও বোঝার চেষ্টা করে সব সময়। আর এই মায়ের ব্যাপারটা মনে করিয়ে দেওয়াতে তো আরও কিছু বলা সম্ভব না।
ওর যা নেই সেটা যখন অন্য একজনেরও শেষ হয়ে গেছে, তখন সত্যি তাকে একা রাখাটা ঠিক না। তার থেকে যেমনই থাকুক, ওদের সঙ্গেই থাকুক, এটাই ভালো। এই সব ভেবেই সেদিন সন্ধেবেলা বাড়ির দরজাটা খুলেছিল। বাবা নিজে গেছিল এয়ারপোর্ট থেকে শুভকে রিসিভ করতে। তবে এই মুহূর্তে দরজা খুলে এক পলক ছেলেটাকে দেখতেই অলি বেশ অবাক হয়ে গেছিল। হঠাৎ ওই রোগা পটকা চেহারাটা হঠাৎ এত সুন্দর হয়ে গেল কি করে, যাকে বলে একেবারে জেন্টেলম্যান। না, মুখটার মধ্যে এখনো সেই সিরিয়াস স্টুডিয়াস ব্যাপারটা আছে। তবে সব মিলিয়ে এই নীল রঙের শার্টটার হাতা ফোল্ড করা, হালকা দাড়িযুক্ত, রিমলেস চশমাকে দেখতে বেশ ভালো। যাই হোক, কয়েক সেকেন্ড এইসব ভেবেই অলি দরজা থেকে সরে দাঁড়িয়েছিল। তারপর সেই ছেলের জন্য কফি করে আনা, সিঙাড়াটাকে প্লেটে সাজিয়ে দেওয়া সবই করেছিল এক এক করে। আর অবশেষে বাবার কথায় ওকে ওর দোতলার ঘরটাও দেখিয়ে দিয়েছিল নিজে গিয়ে। তবে সেই মুহূর্তে হঠাৎ এই রিমলেস চশমা অল্প হেসে ওই 8 বছরের পুরনো নিস্তব্ধতা ভেঙে ওকে প্রথম জিজ্ঞেস করে উঠেছিল, তোমার ভালো নামটা কি জানো? আলিপ্রিয়া, বাবা বলছিল একবার। অলি কথাটা শুনে এবার একটু হেসে বলল, কিন্তু অলি বলে ডাকলেই হবে শুভময়? কথাটা শুনে শুভ এবার বেশ অবাকই হয়েছিল। তারপর 2 সেকেন্ড ভেবে বলছিল, তোমার আমার ফুল নামটা মনে আছে? আমাদের দেখা তো আই গেস 8-9 বছর আগে হয়েছিল, কিন্তু তখনও আমরা। অলি কথাটা কমপ্লিট করতে না দিয়ে বলে উঠেছিল, কথা বলিনি, আসলে আমি হিস্ট্রির স্টুডেন্ট, তাই নাম ইয়ার এইসব 1-2বার শুনলেই মনে থেকে যায়। তার উপরে যে উচ্চ মাধ্যমিকে ব্লকে ফার্স্ট হয়েছিল, তার নামটা তো 8 বছর আগে একটু বেশি বেশি শুনছিলাম জলপাইগুড়ি গিয়ে। কথাটা শুনে শুভ এবার একটু ইতস্তত হয়ে বলেছিল আস্তে গলায়, না মানে এ আর এমন কি? যাই হোক, তোমার কোনো প্রবলেম নেই তো আমি এখানে থাকছি বলে? মানে বাবার কাকুর মধ্যে হঠাৎ কথা হলো, আমাকে কিছু না জিজ্ঞেস করে ওরা সবটা ফাইনাল করে দিল। অলিও এবার নিজের ভদ্রতার লেভেলটাকে বাড়িয়ে উত্তর দিল এই মুহূর্তে, না না, অসুবিধা কিসের? আর কলকাতায় যখন একজনের চেনা বাড়ি আছেই, তখন অন্য কোথাও উঠবে কেন? যাই হোক, আই হোপ এখানে থাকতে তোমার কোনো প্রবলেম হবে না। আর কিছু দরকার হলে আমাদের নিশ্চয়ই জানাবে। এনিওয়েজ, রেস্ট নাও। কথাটা শেষ করি অলি আর দাঁড়ায়নি বেশিক্ষণ ওই ঘরে। আসলে এরপর আর ভদ্রতা করেও ঠিক কী কথা বলবে বুঝতে পারছিল না, তাই কথা শেষ হওয়ার আগেই বেরিয়ে এসেছিল নিজে থেকে। এর পরের দিনটা শুরু হয়েছিল রোজের মতন ঘটনাহীনভাবেই। যদিও বাড়িতে একটা বাইরের লোক থাকলে একটু তো অদল বদল হয়ই নিজেদের নিয়মের। মানে এই যেমন অলি এমনি দিনে ঘুম থেকে 10টার আগে চোখ খোলে না বিশেষ। যেই এনজিওটাতে কাজ করতে যায় সেখানে 12টায় পৌঁছলেই যথেষ্ট। তাই হেলে দূরে সকালটা শুরু হয় ওর। কিন্তু কাল রাতে বাবাতো বন্ধুর ছেলেকে দেখে কাইন্ড অফ গলেই গেছে মোমের মতন। তাই অলিকে একটা ছোট্ট রিকোয়েস্ট করেছিল রাতে ডিনারের পর, মা, কাল সকাল সকাল উঠে তুই একটু ছেলেটাকে লুচি তরকারি করে দিতে পারবি? মানে নতুন এসেছে তো, প্রথম দিনই তো আর শুকনো পাউরুটি বাটার খেতে দেওয়া যায় না ব্রেকফাস্টে, তাই তুই যদি একটু করে দিতিস। কথাটা শুনে অলি হঠাৎই একটু বিষমই খেয়েছিল। কে এমন PM নরেন্দ্র মোদী এসেছেন যে সকাল সকাল উঠে ওকে রান্নাঘরে গিয়ে লুচি ভাজতে হবে? তাই মুখটাকে বাংলার পাঁচ করে উত্তর দিয়েছিল, বাবা, নতুন থেকে পুরনো হলে তো সেই শুকনো পাউরুটি আর বাটারই খেতে হবে, তাহলে প্রথম দিন এত জামাই আদর দিয়ে কি লাভ? এর থেকে প্রথম দিন থেকে রিয়ালিটির অভ্যেসটা করিয়ে দাও, তাহলে আর পরে অসুবিধা হবে না। কথাটা শুনে অলির বাবা একটু অন্ধকার মুখ করে বলেছিল, যদি তুই যেতিস জলপাইগুড়ি ওদের বাড়ি, তাহলে কখনোই প্রথম দিন অলোকেশ তোকে পাউরুটি অন্তত খেতে দিত না। মনে নেই লাস্ট স্কুলে পড়ার সময় যখন গেছিলিস কত কি খাইয়েছিল ওরা? আর ছেলেটার তো মা নেই, এইটুকু তো যত্ন ওর নেওয়াই উচিত। কালকের দিনটা করে দে মা, তারপর নর্মাল আমরা যা খাই ও তাই খাবে। ব্যাস, কথা শেষ। এই মানেই শুনে তো আর কোনো উত্তরও থাকে না দেওয়ার মতন। বাবা ঠিক ওর উইকনেসটা জানে, এমনভাবে কথা বলে যে অলি কিছুতেই না বলতে পারে না মুখের ওপর। তাই গোমরা মুখ করে আজ সকাল সকাল উঠে হাজির হয়েছে রান্নাঘরে। তারপর ময়দা মেখে লুচি বেলে ভেজেছে গোল গোল করে, সঙ্গে সাদা আলুর তরকারি। তবে ডাইনিং টেবিলে এসে তো শুভ অবাক। এরকম ফুলকো ফুলকো লুচি, আলুর তরকারি আর সঙ্গে অলির কপালে ময়দা লাগা মুখটা দেখে 2 সেকেন্ডের জন্য স্পিচলেস হয়ে গেছিল। তারপর চোখগুলোকে বড় বড় করে প্রশ্নটা করে ফেলেছিল ওর দিকে তাকিয়ে, তুমি এত কিছু করলে এই সকালে উঠে? অলি এর ঠিক কি উত্তর দেবে বুঝতে না পেরে একটু ভদ্রতার হাসি হেসে বলেছিল, হ্যাঁ ওই আর কি।
তখনই অলির বাবা শুভকে হাত ধরে বসিয়ে দিয়েছিল টেবিলে। তারপর নিজের হাতে 4টে লুচি ওর থালায় পরিবেশন করে বলেছিল, নাও বাবা, এইটুকু কিন্তু খেতেই হবে। অলির ভ্রুটা হঠাৎ একটু বেঁকে গেছিল এই দৃশ্যটা দেখে। বাবাকে দেখে মনে হচ্ছে যেন জামাই ষষ্ঠী খাওয়াচ্ছে ছেলেটাকে। অদ্ভুত। এমনিতেই লাস্ট 1 বছর ধরে বিয়ে বিয়ে করে অলির মাথা খারাপ করে চলেছে বাবা। তার মধ্যে যদি চোখের সামনে এরকম একটা সুপাত্র দেখে তাহলে তো আর কথাই নেই। হে ভগবান, এই ছেলের যেন একটা গার্লফ্রেন্ড থাকে, তাহলেও বেঁচে যাবে। কথাগুলো যেন মনে মনে আপনা আপনি বলে উঠেছিল অলি। আর ততক্ষণে খেয়াল করেছিল 4টে না প্রায় 6টা লুচি শেষ করে দিয়েছে শুভ। তারপর বেশ হাসি মুখে অলিকে বলল, সিরিয়াসলি দারুণ হয়েছে তোমার রান্না। ইউজুয়ালি আমি এত খাই না, কিন্তু আজকে খেয়ে ফেললাম। অলি কথাটা শুনে মুখে ভদ্রতার হাসি হাসলেও মনে মনে অন্য কথাই বলছিল এর উত্তরে। কেস হয়েছে। একবার দারুণ রান্নার স্বাদ পেয়ে গেলেই তো ওর হয়ে গেল। কে জানে, এখনই হয়তো বাবাকে বলে উঠবে ছেলেটা, কাকু আমার কালকেও প্লিজ এরকম একটা ব্রেকফাস্ট চাই, আর রাতে চিকেন কারি, ফ্রাইড রাইস আর পায়েস অলির আদর্শ হিন্দু হোটেল থেকে। তবে সেদিন ওর ভাবনাটা শেষ হতেই শুভ একটা অন্য কথা বলে উঠেছিল অলিকে একেবারে চমকে দিয়ে। একটু ইতস্তত হয়েই ছেলেটা বলেছিল এই মুহূর্তে, তবে কাকু কাল থেকে কিন্তু ব্রেড টোস্ট হলেই চলবে আমার। এইসব লুচি পরোটার কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি আমি ডায়েটে আছি, এতটা হেভি ব্রেকফাস্ট আমি খুব কম করি। কথাটা শুনে অলির এই সময় একগাল হাসি। ও তো আনন্দে মুখ ফসকে বলেই ফেললো হঠাৎ সবার সামনে, যাক বাবা, বাঁচা গেছে। কথাটা মনে হয় একটু জোরে বলে ফেলেছিল আনমনে, তাই অলির বাবা শুভ দুজনেই ওর দিকে তাকিয়ে ফেললো এবার। তারপর শুভ একটু প্রশ্নবোধক চিহ্নের মতন মুখটা করেই বলে উঠল, তুমি কি কিছু বললে অলি? বাঁচা গেছে বললে না? অলি কথাটা শুনে কি বলবে বুঝতে না পেরে একটু মেকআপ দেওয়ার চেষ্টা করে বলল, না মানে বাঁচা গেছে বলিনি, বলেছি বাঁচার জন্য, মানে ভালোভাবে বাঁচার জন্য ডায়েটিংটা খুব দরকার। খুব ভালো ডিসিশন, ব্রেড বাটারটাই বেস্ট, বুঝলে? কথাটা শুনে এবার শুভ একটু হেসে ফেললো যেন। তারপর 2 সেকেন্ড ভেবে বলল, হ্যাঁ বুঝলাম। ছেলেটার এক্সপ্রেশনটা দেখে অলি এখন একটু চাপ খেয়ে গেছে হঠাৎ। এই রে, ছেলেটা বুঝে গেল না তো ওর মনের কথাটা। মনে মনে না চাইতেও প্রশ্নটা এসে ভিড় করলো ওর। তবে তার উত্তর আর জানা হলো না এই সকালে। যাই হোক, কাল যে আর 7 তাড়াতাড়ি উঠতে হবে না, এই ভেবেই শান্তি এখন। এই সবের পর 7টা দিন কেটে গেছে। শুভই নতুন চাকরিতে এখন কিছুটা অভ্যস্ত হয়েছে, সঙ্গে নতুন শহরেও। তবে কাজের প্রথম দিন থেকেই খুব চাপ এই যা। যেমন আজকে একটা ফিল্ড রিপোর্ট চেক করে শেষ করতে হবে, যেভাবেই হোক কাল ফাইলটা জমা দিতে হবে ওকে। তাই রাত না জেগে কাজ করা ছাড়া আর কোনো উপায় নেই। এইসব চাকরিতে মাইনেও যেমন, ঝামেলাও তেমন। যাই হোক, এই সব কাজের ভিড়েই ঘড়ির কাঁটা কখন ভোর 3টে ছুঁয়ে গেছে শুভ ঠিক খেয়াল করেনি সেই দিন। সম্বিত ফিরল যখন জল তেষ্টার কথা মনে এলো। খালি বোতলটার পাশে রাখা টেবিল ঘড়িটার দিকে চোখ চলে গেল হঠাৎ। এই রে, এতটা দেরি হয়ে গেছে, লক্ষ্যই করেনি এতক্ষণ। না, আর রাত করলে চলবে না। এই ভেবেই ল্যাপটপটা বন্ধ করে ও খালি বোতলকে সঙ্গী করে এগিয়ে গেল রান্নাঘরে। গলাটাকে একটু ভিজিয়ে এরপর সোজা ঘুমের দেশে। এই সবই ভাবছিল, তখনই হঠাৎ রান্নাঘরের কাছে এসে পাটা থমকে গেল শুভর। ভেতর থেকে খুটুর খুটুর শব্দ হচ্ছে না কেমন। কি হলো রে বাবা, চোর নাকি? কথাটা মনে আসতেই ও আলতো পায়ে নিঃশব্দে রান্নাঘরে দরজার কাছে এসে দাঁড়ালো। তবে এই মুহূর্তে যা দৃশ্য দেখলো সেটা দেখে অবাক না হয়ে পারল না। অলি এই মাঝরাতে রান্নাঘরে কি করছে? হঠাৎ রান্না করছে কেন এখন? কথাটা ভাবতে ভাবতেই খেয়াল করলো অলির চোখও কড়াই থেকে উঠে সোজা শুভর দিকে এসে স্থির হয়ে গেছে। এই রে, এই ছেলেটা এখন এখানে কি করছে? কথাটা যেন আপনা আপনি অলি মনে মনে বলে উঠল। আর তখনই শুভর কাছে একই প্রশ্ন নিয়ে হাজির, এ কি, তুমি ঘুমোওনি এখনো? আর রান্না করছো হঠাৎ এই মাঝরাতে? ও গোল গোল চোখ করে প্রায় প্রশ্নটা করে ফেলেছিল অলিকে এক নিঃশ্বাসে। এই কেস, এই ছেলের সামনে তাহলে ওর সিক্রেটটা রিভিল হয়েই গেল আজ। কি জানি কি ভাবছে এখন। ওকে, শিওর পাগল। এইসব ভেবে কিছু কথা সাজিয়েও একটু এলোমেলোভাবে বলে উঠল, না মানে আসলে আমার নাইট স্টারভেশনের প্রবলেম আছে ছোট থেকেই। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, আর কিছু একটা না খেলে কিছুতেই আর ঘুম আসে না, তাই আর কি। কথাটা শুনে শুভ এবার অবাক হওয়ার এক্সপ্রেশন ছেড়ে হেসে বলল হঠাৎ। অলির এটা দেখে এখন রাগ হলো একটু। ও বেশ সিরিয়াস মুখ করে বলল, এতে হাসির কিছুই নেই, গুগল সার্চ করে দেখো।
এই রকম প্রবলেম অনেকেরই থাকে, যার হয় সেই বোঝে কি জ্বালা। যাই হোক, তুমি মনে হয় জল নিতে এসেছো, আমি দিচ্ছি জলের বোতল, খেয়ে ঘুমিয়ে পড়ো। কথাটা শেষ করি অলি সেদিন একটা ভর্তি জলের বোতলের দিকে হাত বাড়িয়েছিল, কিন্তু ওকে সেই সময় শুভ থামিয়ে দিয়ে একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করে বলল, না না, আমি হাসছি কোথায়, আমি তো খুব সিরিয়াস। পৃথিবীতে কত রকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, এটা তো তার সামনে কিছুই না। তা তুমি কি রান্না করছো জানতে পারি? ম্যাগি নাকি চাউমিন? প্রশ্নটা শুনেই অলির এবার মাথাটা আরো গরম হয়ে গেল ছেলেটার ওপর, তাই বেশ তেজ দেখিয়েই বললেন, সেটা জেনে তোমার কি, তুমি যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। তবে সেদিন অলির কথাকে শুভ একটুও পাত্তা না দিয়ে বলেছিল, আমার কি মানে, এই মাঝরাতে আমি যখন ঘটনাক্রমে এখানে চলেই এসেছি, তাহলে তোমার হেল্প না করে যাই কি করে? তুমি বরং বসে একটু রেস্ট নাও, চাউমিন না ম্যাগি যা করছো সেটা আমি বানিয়ে দিচ্ছি তোমার জন্য। কথাটা এবার যেন একটা ধাক্কা দিল অলিকে, একটু চমকে গিয়েই বলল, কি তুমি রান্না করবে আমার জন্য? পাগল নাকি? আর কথাটা আমার বাবার কানে গেলেই হয়েছে, তোমার হীরের টুকরো ছেলেকে দিয়ে রান্না করিয়েছি নিজের জন্য শুনলে আর দেখতে হবে না। শেষের লাইনটা এবার হালকা ঠুকেই বলল অলি ওকে। তবে শুভ এইসব শুনেও ছাড়ার পাত্র নয়, তাই এবার বেশ জোর দিয়েই বলে উঠল, আমি হীরের টুকরো? যা বাবা, আমি তো জানতাম আমার মধ্যে রক্ত মাংস হাড় আছে। যাই হোক, এই নতুন ম্যাটেরিয়ালটার ব্যাপারে জানানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর রইল রান্নার কথাটা, সেদিন যেমন তুমি আমার জন্য লুচি বানিয়েছিলে আর আমি খেয়েছিলাম, সেই রকম আমিও তোমার জন্য ছোট্ট একটা রান্না করতেই পারি, এতে আমার হাত ক্ষয়ে যাবে না, বুঝলে? কথাগুলো শেষ করে শুভ একরকম জোর করেই অলির হাত থেকে খুন্তিটা ছিনিয়ে নিয়ে ম্যাগি বানাতে শুরু করেছিল। তারপর সেটা প্লেটে পরিবেশন করে অলিকে খাইয়েই ঘরে ফিরেছিল। তবে অলি আজও বেশ অবাক না হয়ে পারল না। এই ছেলের তো এই 8 বছরে বেশ ভালোই পরিবর্তন হয়েছে দেখছে। আগে তো যখন দেখেছিল তখন তো ঠিক করে কথাও বলতে পারতো না, যেন অনলি হ্যাঁ না ভালোই দিয়ে কাজ চালিয়ে দিত, আর এখন একেবারে কথার খই ফুটছে। এমনকি অলিকেও কেমন কথায় হারিয়ে দিচ্ছে 2 সেকেন্ডে। কিন্তু যাই হোক, কথা যেমন শুভ গুছিয়ে বলতে পারে, সেরকম বেশ ভদ্র আর জেন্টেলও। এটাও স্বীকার করতেই হবে অলিকে, নইলে এত রাতে কেই বা নিজের হাতে রান্না করে খাওয়ায়, তাও আবার নিজের ঘুম নষ্ট করে। আর ম্যাগির টেস্টটাও বেশ ভালোই হয়েছে, না ছেলেটার হাতে স্বাদ আছে, মানতেই হবে। সেদিন এইসব সাত পাঁচ ভাবনার ভিড়ে অলির কখন রাতে ঘুম চলে এসেছিল নিজেও বোঝেনি। তবে স্বপ্নেও আজ হঠাৎ বিনা নোটিশে এই ভদ্রলোক এসে হাজির হলো হঠাৎ। তারপর কত কি বলল ওকে, এলোমেলো আবোল তাবোল কথা। আর সে কথার ভিড়েই আচমকা এক ফালি সূর্য এসে ধরা দিল ওর কাছে, আর একটা নতুন দিনের শুরু নিয়ে। যাই হোক, এই সব চিন্তার ভিড়েই আস্তে আস্তে দিনগুলো এগিয়ে যাচ্ছে একটা একটা করে। অলির এখন অভ্যেস হয়ে গেছে নিজের বাড়িতে একজন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে 24 ঘন্টা সহ্য করার, আর নিজের সমস্ত কীর্তিকলাপগুলো এক এক করে তার কাছে প্রকাশ হয়ে গেছে না চাইতেই। তাই এখন ভেবে দুঃখ করে কোনো কিছু করি আর কোনো লাভ নেই। সেদিনের সেই নাইট স্টারভেশনের পর, এই যেমন 2 সপ্তাহ আগের ঘটনাটাই ধরা যাক, অলি ছোটবেলা থেকেই অঙ্কে একটু কাঁচা, মানে পাটিগণিত বীজগণিত তো অনেক আগের কথা। এমনিতে টুকটাক হিসেবে অলি খুব কনফিডেন্সের সঙ্গে ভুল করে, কর গুণে এখনো 7-এর সাথে 14 যোগ করতে হয় মনে মনে। নর্মাল অ্যাবনর্মাল অনেক হিসাবই মাথার ওপর দিয়ে বেরিয়ে যায় ওর। যাই হোক, এইসব কথা তো আর সবাইকে জানানো যায় না, তার উপরে চশমা চোখে অলিকে দেখতে যথেষ্ট ইন্টেলেকচুয়াল লাগে। একটা অদ্ভুত গাম্ভীর্য চলে আসে মুখের মধ্যে, তার আড়ালে এইসব ছোটখাটো হিসেবের ভুল কেউ বিশেষ জানতে বুঝতে পারে না। তবে এই ভুলগুলো যে হঠাৎ একদিন শুভর সামনে চলে আসবে সেটা অলি স্বপ্নেও ভাবেনি। মানে হয়েছে কি, সেই দিন অলি পাড়ার সাজের জিনিসের দোকান থেকে একটা হার কিনছিল নিজের মনে, পোড়ামাটির হার, দাম ওই 56 টাকা মতন। অলি একটা 100 টাকার নোট ধরিয়ে দিয়েছিল, সেটা শুনে দোকানদার হাসি হাসি মুখে টাকাটা নিয়ে 44 টাকা ফেরত দেওয়াতে যত গন্ডগোল। অলি টাকাটা দেখেই গলে গিয়ে বলে উঠল, কাকু তুমি আমাকে ছোটবেলা থেকে চেনো বলে এইভাবে নিজের লোকসান করবে? 2 টাকারও মূল্য আছে একটা, তুমি পুরো দাম নাও, 56 মানে আমি 56ই দেব, কোনো কথা শুনবো না। কথাটা শুনে দোকানের কাকুটা একটু অবাক হয়েই জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি তো 56 টাকাই নিচ্ছি মা, কিছু তো কমায়নি দাম? অলি কথাটার উত্তরে এবার একটু জোর দিয়ে বলল, কমাওনি বললেই হলো, এই যে 44 টাকা ফেরত দিলে, 2 টাকা কম নিলে তো।
অলির কথায় এবার দোকানের কাকু একটু প্রশ্নবোধক চিহ্নের মতন মুখ করেই বলল, 2 টাকা কম কোথায় নিলাম? তুমি 100 দিলে, আমি 56 নিলাম, আর তোমায় 44 দিলাম। অলি কথাটা শুনে এবার বেশ কনফিডেন্সের হাসি হেসে বলল, কাকু, আমি তো দেখছি আপনি দোকানদারি করেও হিসেবে ভীষণ কাঁচা। আমি তো বলছি 56 টাকা দাম হলে আপনি আমাকে 42 টাকা ফেরত দেবেন, 44 নয়। তাহলে আপনার 2 টাকার লোকসান, আর এটা আমি কিছুতেই হতে দেব না। দোকানের কাকু তো যেন এই কথার পর আকাশ থেকে পড়লো হঠাৎ, খুব বিপাকে পড়ার মতন মুখ করেই বলল, আরে মা, কি জ্বালা! আমি তোমার কাছ থেকে কি করে 2 টাকা বেশি নিই? এই হারের দাম 56 টাকাই, আর তুমি 44 ফেরত পাবে। একটু বোঝার চেষ্টা করো প্লিজ মা। অলি এই মুহূর্তে আরো জোর খাটিয়ে বলল, কাকু, আমি বুঝেই বলছি, আমি মনে মনে কর গুনেছি। আপনি বিশ্বাস করুন, 56 থেকে 100 বাদ দিলে 42ই হয়, 44 না। নিন, ধরুন আপনার 2 টাকা। কথাটা শেষ হতে ওর দোকানের কাকু যেন একটু ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেওয়ার মতন অবস্থায় ছিল, কিন্তু পেছন দিক থেকে শুভ এসে হঠাৎ ওনার নৌকোটাকে তুলে ধরলো জলের ওপর। রাস্তা দিয়ে ওই সময় যেতে যেতে অলির গলার আওয়াজে ও থমকে দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগে। এতক্ষণ চুপই ছিল, কিন্তু এরপর দোকানদারের মুখটা দেখে ওর একটু কষ্টই হলো। তাই আর চুপ না থেকে আলতো হেসে বলে উঠল, 56 থেকে কখনো 100 বাদ হয় না, কথাটা হবে 100 থেকে 56 বাদ, আর তুমি 44 টাকায় ফেরত পাবে, 42 নয়। আমার কথায় বিশ্বাস না হলে মোবাইলের ক্যালকুলেটর খোলো, একই সংখ্যা দেখাবে। হঠাৎ এক নিঃশ্বাসে বলে যাওয়া ওই চেনা গলার কথাগুলোতে অলির যেন হুঁশ এলো এখন। এই কেস, এই ছেলেটা কোথা থেকে এলো এখানে? কথাটা ভেবেই ও পেছনে ফিরে তাকালো আর থমকে গেল। শুভ এখন হাসি হাসি মুখে ওরই দিকে তাকিয়ে। এর মানে কি আবার হিসেবে ভুল করলো? পাড়ার দোকানের কাকু ভুল অঙ্ক করলেও উচ্চ মাধ্যমিকের ব্লক টপারের পক্ষে তো আর সেটা সম্ভব না। আর এই বিদ্যাসাগরের দ্বিতীয় জন্মকে এই মুহূর্তে এই রাস্তা দিয়ে ক্রস করতে হলো। ইস, কি লজ্জা, কি লজ্জা! কথাটা ভাবতে ভাবতেই ও আর দোকানের কাকুর সাথে কথা না বাড়িয়ে 44 টাকাটা ব্যাগে ঢুকিয়ে নিল চুপচাপ। দৃশ্যটা দেখে তো লোকটা এবার শান্তি পেল যেন। হাসি মুখেই সে আপনা আপনি বলে উঠল শুভকে, সত্যি বাঁচালে তুমি বাবা, কতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি অলিকে। ওটা 42 না, ওটা 44 হবে, কিন্তু কে শোনে কার কথা? কথাটা শুনে এবার অলির মুখটা অন্ধকার হয়ে গেল শুভর সামনে। কি যে হয় না ওর! ছোটখাটো হিসেব কি কনফিডেন্সের সঙ্গে ভুল করে লোকজনের সামনে। আর ও তো এই কাকুটার ভালোই করতে গিয়েছিল, ভেবেছিল 2 টাকা লোকসান হবে বেচারার, তাই তর্ক করছিল মন দিয়ে। কিন্তু এই যুগে বেশি ভালো ভাবতে নেই, কেমন খিল্লি বাড়িয়ে দিল কাকুটা ওকে শুভর সামনে। এই সবই ভাবছিল রাস্তা দিয়ে চলতে চলতে আনমনে। তখনই হঠাৎ পাশ থেকে শুভ হাসি মুখে বলে উঠেছিল ওকে, আমি আজ প্রথম এমন একজনকে দেখলাম যে টাকা বেশি দেওয়ার জন্য তর্ক করে। তুমি সত্যি ইউনিক। কথাটা শুনে অলি কি উত্তর দেবে আর ভেবে পেল না। ছেলেটা মনে হয় ভদ্রতা করে এইসব ভালো ভালো কথা বলছে, আসলে তো স্টুপিডই ভাবছে শিওর। ইস, কি লজ্জা! কথাটা ভাবতে ভাবতে আনমনে সেদিন বাড়ি দরজার সামনে এসে হাজির হয়েছিল, তারপর আর শুভর দিকে ফিরে না তাকিয়ে নিজের ঘরে চলে গিয়েছিল। সত্যি সিক্রেট প্রেস্টিজ কিছুই যেন আর রইল না, সবই জলাঞ্জলি। এই ঘটনার পর আরও কটা দিন এগিয়ে গেছে ক্যালেন্ডারের পাতা থেকে, তবে বুধবার যে অলির জন্য ব্রেকিং নিউজ অপেক্ষা করছে একটা, এটা ভাবতে পারিনিও এই ফেলে আসা দিনগুলোতে। সেদিন রাতে ডিনার শেষ করে বাবার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল আনমনে, তখনই বাবার কথায় থমকে দাঁড়িয়ে পড়ল হঠাৎ। বাবা হাসতে হাসতে ঘাড় দুলিয়ে দুলিয়ে ফোনে কথা বলছিল। কথাগুলো অলি স্পষ্ট শুনতে পেল। বাবা প্রায় এক নিঃশ্বাসে বলে গেছিল সেই দিন, হ্যাঁ অলোকেশ, এটা তো সত্যি, তুই একেবারে আমার মনের কথা বলে দিলি। অলির জন্য শুভর থেকে ভালো ছেলে আর হতেই পারে না। আমিও খুব নিশ্চিন্ত হব তোর বাড়িতে যদি আমার মেয়ে যায়। যাই হোক, অলিকে এই ব্যাপারে বোঝানোর দায়িত্ব আমার। তুই শুভকে সুযোগ মতন কথাটা বলিস, ওরও অলিকে পছন্দ কিনা দেখ, তারপর জানাস। কি কেস? লাস্টে যেটার ভয় ছিল সেটাই হলো, বাবা ওকে জেনে বুঝেই কেসটাই খাওয়ালো। অলি মনে মনে কথাগুলো বলে উঠলো আপনা আপনি এই ব্রেকিং নিউজটা শুনে। এবার কি করবে? এই ছেলেটাকে কি ওকে সত্যি বিয়ে করতে হবে? লাস্টে অ্যারেঞ্জ ম্যারেজ, তাও আবার এরকম ওর থেকে পুরোপুরি অপোজিট নেচারের একজনের সঙ্গে। ও তো লাভ ম্যারেজ করতে চায় সে ছোটবেলা থেকে, এমন একজনের সঙ্গে যে একটু এলোমেলো হবে, বৃষ্টির দিনে গিটার বাজাবে, ওর মতন হিসাবে ভুল করবে, কবিতা লিখবে, মানে এক কথায় ওর কার্বন কপি হবে, যার সাথে কম্প্যাটিবিলিটি টেস্ট হলে একেবারে 100-তে 100 মিলবে। যদিও এরকম ছেলে দূরবীন দিয়ে খুঁজেও এখনো ঠিক জোগাড় করতে পারেনি একটা নিজের জন্য, তাও হাল ছাড়ার পাত্রী অলি নয়।
আর এদিকে বাবা তো লাভ স্টোরি শুরু হওয়ার আগেই শেষ করে দেওয়ার প্ল্যান করছে। ওই গম্ভীর স্টুডিয়াস কম কথা বলা ছেলেটা যদি সত্যি বিয়েতে হ্যাঁ বলে দেয়, তাহলে তো অলি সারা জীবনের মতন কেস খেয়ে যাবে। না না, অলির মতন মেয়ের সঙ্গে বিয়ে হলে শুভরও পোষাবে না ওকে সারাক্ষণ। শুভর মতন ছেলের জন্য তো ওই লেভেলের সিরিয়াস গম্ভীর পারফেক্ট মেয়ে দরকার। অলির মতন পারফেক্টলি ইমপারফেক্ট মেয়ের সঙ্গে থাকবে কি করে ছেলেটা? সেদিন এইসব ভাবনার ভিড়েই অলির সারাটা রাত কেটে গেল। না, এমন কিছু একটা করতেই হবে যাতে শুভ নিজে থেকে এই বিয়েটাকে না বলে দেয়। অলির পক্ষে তো ওর বাবাকে বোঝানো সম্ভব না, তাই ইনডিরেক্টলি এমন কিছু একটা করতে হবে যাতে শুভ কোনোভাবেই ওকে বিয়ে করতে রাজি না হয়, তাহলেই শান্তি। কথাগুলো ভাবতে ভাবতেই ভোরের আলো এসে চোখে লাগলো ওর। আর খেয়াল হলো রাত পেরিয়ে গেছে। আলতো ঘুম এসে এবার ঘিরে ধরলো ওকে। এরপর বেশ অনেক প্ল্যানিং প্লটিং করে অলি একটা আইডিয়া মাথা খাটিয়ে বার করলো, যার ওর জীবনে অভাব। একমাত্র সেই পারে অলিকে এই ক্রাইসিস থেকে উদ্ধার করতে। অলি প্রেম করে জানলে নিশ্চয়ই কোনোভাবেই শুভ ওকে বিয়ের জন্য হ্যাঁ বলবে না। না, এত তাড়াতাড়ি এই শর্ট নোটিশে অলি সত্যিকারের একটা বয়ফ্রেন্ড কখনোই জোগাড় করতে পারবে না ঠিক। তবে ওর সেই কলেজের পুরনো পাতানো ভাই কবে কাজে আসবে? বুবাই সেই যখন ওর কলেজের থার্ড ইয়ার, তখন থেকে দিদি দিদি করে এদিক ওদিক ঘুরে বেড়ায়। নিজের ফার্স্ট ইয়ারের সমস্ত নোট অলির কাছ থেকে তেল মেরে মেরে নিয়ে গেছে। তবে এইবার আসল সময় এসেছে। ওর নোটস পড়ে বুবাই যে 62% পেয়েছে হিস্ট্রির মতন সাবজেক্টে, সেটাকে সুদে আসলে ফেরত নেওয়ার। বুবাই নকল বয়ফ্রেন্ড সেজে শুভর সামনে গেলেই সব প্রবলেম সলভড। এইসব ভেবে অলি সেদিন কল লিস্ট থেকে বুবাইয়ের নাম্বারটা বার করেছিল। তারপর মনে মনে কথাগুলো গুছিয়ে নিয়ে সোজা ফোন করেছিল ওকে। 3টে রিং হওয়ার পর ওপাশ থেকে হ্যালো শব্দটা শুনেই অলি শুরু হয়ে গিয়েছিল। এই শোন, তোকে একটা কাজ করতে হবে বুবাই। তোকে আমার বয়ফ্রেন্ড সাজতে হবে একদিনের জন্য, এমার্জেন্সি সার্ভিস, বুঝলি? কথাগুলো এক নিঃশ্বাসে শেষ করেই খেয়াল করেছিল বুবাই বেশ অবাক হয়ে গেছে যেন। ও বেশ গলার ভলিউম বাড়িয়েই বলেছিল, কি এসব কি বলছো তুমি অলিদি? বয়ফ্রেন্ড আর আমি তো মনে হয় জন্ম জন্মান্তর ধরে তোমার ভাই হই। ভাইফোঁটা, রাখি, কোনো কিছুই তো আর বাদ রাখোনি। অলির এইসব শুনে এবার 2 সেকেন্ডের জন্য মাথাটা গরম হয়ে গেল। এই ক্যাবলা চণ্ডীটা যদি একেবারে কোনো কথা বোঝে তো। কথাটা মনে আসতেই অলি একটু পারোটা চড়িয়ে বলল, উফ, তোকে কি আমি সত্যি সত্যি আমার বয়ফ্রেন্ড হতে বলেছি? একদিনের জন্য অভিনয় করবি একজনের সামনে, ব্যাস। কথাটা এইবারও যেন কিছুতেই বুবাইয়ের মাথায় ঢুকলো না ঠিক। তাই ও আবার প্রশ্নবোধক চিহ্নটা গলায় রেখেই বলে উঠল, অভিনয় করতে হবে? কার সামনে? কেসটা কি বলো তো? অলি এই মুহূর্তে একটু ধৈর্য নিয়ে উত্তরটা দিল। কিছু কথা সাজিয়েও বলল, আসলে বাবা একজনের সঙ্গে আমার বিয়ে দিতে চায়, কিন্তু আমি কোনো অ্যারেঞ্জ ম্যারেজ করব না। যদি লাইফে কোনোদিনও বিয়ে করি তো প্রেম করেই করব। তাই সে বাবার পছন্দের পাত্রের সামনে তোকে আমার বয়ফ্রেন্ড সাজিয়ে নিয়ে যাব। ব্যাস, আমার একটা রিলেশন আছে জানলে। তার যদি ভুল করেও কখনো আমাকে বিয়ে করার ইচ্ছা জেগেও থাকে, তাহলে সেটা আপনা আপনি দূরে চলে যাবে। শুধু তুই আমাকেই অলিদি অলিদি বলে টাকাটা বন্ধ কর কদিনের জন্য। শুধু অনলি অলি বলবি, তাহলেই সব ঠিক হবে, বুঝলি? কথাগুলো শুনে বুবাই এবার বেশ কিছুক্ষণের জন্য একটা পজ নিল। তারপর অনেক ভেবে মাথা খাটিয়ে বলল, আচ্ছা অলি বেবি বলবো, তাহলে ব্যাপারটা আরও জমবে না অলিদি? কথাটা শুনে অলি এবার আর কথা না বাড়িয়ে মুখটা লাল করে ফোনটা কাটার আগে ওকে এক কথাই উত্তর দিল, যত সব, রাখ ফোন। এরপর দুদিনের মাথায় হঠাৎ অলি শুভর সামনে এসে হাজির। ছেলেটা সেই মাত্র অফিস থেকে ফিরেছিল। এই রকম অসময়ে হঠাৎ অলি দর্শনে ও যেন একটু অবাকি হয়েছিল আজ। তবে অলি কোনো রকম ইনিয়ে বিনিয়ে কথা না বলে একেবারে ডিরেক্ট অ্যাপ্রোচ করেছিল, তুমি তো অনেকদিন হলো আমাদের বাড়িতে আছো, তুমি অলমোস্ট আমার বন্ধুর মতন এখন, তাই তোমাকে কাল আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আলাপ করিয়ে দেব ঠিক করেছি। আর কাল তো রবিবার, ফ্রি আছো নিশ্চয়ই? শুভ একনাগাড়ে বলা অলির কথাগুলো শুনে যেন আচমকা আকাশ থেকে পড়ল। চোখগুলো একটু বড় বড় করেই বলল, কি তোমার বয়ফ্রেন্ড আছে? কিন্তু সেদিন যে কাকু বলছিল তোমার জন্য নাকি পাত্র খোঁজা হচ্ছে বিয়ের জন্য।
এই রে, বাবাটা তার মানে স্লো পয়জনিং করতে শুরু করে দিয়েছে। প্রথমে পাত্র দেখার কথা বলেছে, এরপর কদিন বাদে হয়তো এটাই বলবে যে বাবা জীবন, পাত্রটা হলে তুমি। না না, এত দূর যাওয়ার আগে বাবা জীবনকে আটকে দিতে হবে। কথাটা ভেবে অলি মনে মনে কিছু কথা সাজিয়ে উত্তর দিল, আসলে আমি যার সাথে প্রেম করি ছেলেটা পার্ট টাইম কবি, দারুণ দারুণ সব কবিতা লেখে আর প্রাইভেটে জব করে। ওই জন্য বাবাকে এখনো কিছু বলিনি, একটু সময় সুযোগ হোক বলে দেব। কিন্তু তুমি বললে না তো এই রবিবার ফ্রি। কথাটা শেষ করেই অলি হঠাৎ এক পলকে খেয়াল করলো এই মুহূর্তে শুভর মুখটা একটু যেন থমকে গেছে, আর ছেলেটা সেই সিরিয়াস মুখটা নিয়েই উত্তর দিল, হ্যাঁ আমি ফ্রি আছি। কিন্তু তুমি হঠাৎ নিজের বয়ফ্রেন্ডের সাথে আমার আলাপ করিয়ে দিতে চাইছো কেন? আর আমরা তো ভালো বন্ধুও নই, এতদিন তো আমাদের মধ্যে ঠিকভাবে কথাও হয়নি বিশেষ। তাহলে সত্যি এর কি উত্তর দেবে যে এটা আমার প্ল্যান? তোমাকে আমার ফেক বয়ফ্রেন্ডের সাথে আলাপ না করালে তুমি আমার রিয়েল হাজবেন্ড হয়েও যেতে পারো। না, এত সত্যি তো বলা সম্ভব না। তাই আবার কিছু কথা বানিয়ে বলল অলি, আসলে আমি ভেবে দেখলাম আমাদের বাবারা এতদিনের বেস্ট ফ্রেন্ডস, তাহলে আমরা কেন সেই ট্রেন্ডটা ফলো করতে পারি না? আমরাও ভালো বন্ধু হতে পারি। আর কথাবার্তা আগে হয়নি তো কি হয়েছে? এর মানে কি কখনোই হতে পারে না? যাই হোক, তাহলে ওই কথাই রইল, রবিবার দিন বিকেলে তুমি আমার সঙ্গে বেরোচ্ছ। যাই হোক, আসছি এখন। ব্যাস, কথাটা এক নিঃশ্বাসে বলেই আর কোনো প্রত্যুত্তরের অপেক্ষা না করেই অলি শুভর সামনে থেকে কেটে পড়ল 2 সেকেন্ডে। না বাবা, আর সামনে থাকলে আরও কত কি জিজ্ঞেস করবে হয়তো ছেলেটার ডিটেলসে। অলি আর এই মুহূর্তে কতই বা গল্প বানাবে, তার থেকে দূরে দূরে থাকাই বেটার। কথাটা ভেবে খুবই সচেতনভাবে অলি রবিবার পর্যন্ত বাড়িতে চলাফেরা করলো, যাতে কোনোভাবেই এই শুভর সাথে বেশি কথা বেশি সাক্ষাৎ না হয়। তারপর প্ল্যান অফ অ্যাকশনের দিন একেবারে হাসি মুখে সেজে গুজে আবার ওর সামনে গিয়ে হাজির হলো। তারপর কাইন্ড অফ জোর করে টেনে হিচড়ে ছেলেটাকে রেডি করিয়ে প্রিন্সেপ ঘাটে নিয়ে এলো। বুবাই সেখানে প্ল্যান মতন আগে থেকে অপেক্ষা করছিল, সব ডায়লগই ওকে শেখানো পড়ানো ছিল। কিন্তু অলি বোঝেনি যে ওর ডিরেকশনের ওপরে উঠে এই ছেলেটা নিজের ব্রেন খাটিয়ে ওভার অ্যাক্টিংয়ের একটা অসাধারণ উদাহরণ দেবে ওদের সামনে। আসলে বুবাই উদীয়মান কবির সঙ্গে উদীয়মান অভিনেতাও। কলেজের 3টে নাটকে অভিনয় করার পর অনেকদিন ধরেই ওর স্বপ্ন নন্দন ফিল্ম ফেস্টিভ্যাল। যাই হোক, তার শুরুটা যদি এরকম লাইভ অ্যাক্টিং দেখিয়ে হয় তাহলে ক্ষতি কি? এইসব ভেবে সেদিন দূর থেকে অলিকে আসতে দেখেও নিজের চোখের সানগ্লাসটা মাথায় তুলে একগাল হেসে বেশ কনফিডেন্সের সাথে চেঁচিয়ে উঠেছিল, হাই অলি বেবি, কেমন আছো? কি খবর? আর ইনি কি তিনি, মানে তোমার নিউ ফ্রেন্ড? এই কেস, এই ছেলেটার মধ্যে এরকম হিরো আলমের আত্মা ঢুকে গেল কি করে? এই সব বেবি টেবি কি সব বলছে ভেবেই চোখটা গোল গোল হয়ে গেল। আর খেয়াল করলো শুভ যেন আলতো হেসে ফেলেছে ওর প্রেমিক দর্শনে। ইস্কি লজ্জা, কি ওভার অ্যাক্টিং। কথাগুলো ভাবতেই বুবাই এখন দূরত্ব অতিক্রম করে হাসি মুখে ওদের সামনে এসে হাজির। এবার অলি অল্প হাসার চেষ্টা করে বুবাইকে চোখের ইশারায় যতটা সম্ভব রাগ দেখিয়ে বলে উঠল, হ্যাঁ আলাপ করিয়ে দিই, ও হলো শুভ, আমার বাবার বন্ধুর ছেলে, আর এ হলো আমার বয়ফ্রেন্ড বুবাই। কথাটাও শেষ করতেই বুবাই বেশ এক্সাইটেড হয়ে একটু স্টাইল দেখিয়ে নিজের হাতটা শুভর দিকে বাড়িয়ে বলে উঠল, হ্যালো মিস্টার শুভ, অলি বেবি আপনার কথা অনেক বলেছি আমাকে। আপনাকে দেখে আমার জানি না কেন হঠাৎ একটা কবিতা মনে এলো, মনে না রেখে বলেই ফেলি। অলির মুখটা এবার সত্যি অন্ধকার হয়ে গেছে, এইসব কি করছে ছেলেটা? তবে শুভ যেন ব্যাপারটায় বেশ মজা পেয়েই বলে উঠল, হ্যাঁ প্লিজ প্লিজ, কি কবিতা মনে এসেছে শোনান একটু। অলি তো বলছিল আপনি নাকি দারুণ সব কবিতা লেখেন, তাই একটা হয়ে যাক। কথাটা শুনে বুবাই যেন এবার আনন্দে উৎফুল্ল হয়ে অলির দিকে তাকিয়ে বলল, তাই অলি বেবি, থ্যাংক ইউ সো মাচ। তারপর শুভর দিকে মুখ ফিরিয়ে গলাটাকে একটু ঝাঁকিয়ে শুরু করলো নিজের কবিতা, হ্যালো মিস্টার শুভ, হাউ আর ইউ? হ্যালো মিস্টার শুভ, হাউ আর ইউ? এই রঙিন বসন্তের দিনে আপনাকে দেখে মনে হলো কেমন, ইটস রিয়েলি নাইস টু মিট ইউ। লাইন 4টে বলে বুবাই এবার থামলো শ্রোতাদের রিয়াকশন দেখার উদ্দেশ্যে। অলি যদিও রাগটা কিভাবে নিজের মধ্যে এই সময় গিলবে ঠিক বুঝতে পারছিল না, তাই অদ্ভুত একটা ব্ল্যাঙ্ক এক্সপ্রেশন নিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু শুভ বেশ জোর করে নিজের হাসিটাকে গিলে খুব সিরিয়াস মুখ করার চেষ্টা করে বলে উঠেছিল, এটা কবিতা? সিরিয়াসলি? বুবাই কথাটা শুনে একটু হেসে উত্তর দিয়েছিল, ইয়েস, দিস ইজ কল্ড মডার্ন লিটারেচার, ইংলিশ বাংলা মিলিয়ে। ছন্দটা কেমন মিলিয়ে দিলাম? শুভয়ের উত্তরে 2 সেকেন্ড ভেবে অনেক কষ্টে হাসিটা চেপে তালে তাল মেলালো বুবাইয়ের।
কিছু কথা সাজিয়ে বলে উঠল হঠাৎ, হ্যাঁ ঠিকই তো, মডার্ন লিটারেচার সত্যি খুব ভালো হয়েছে। আসলে আমরা তো খুব সাধারণ লোক, কবিতা নিয়ে অত চর্চা করি না, তাই আসলে বুঝতে পারি না এই মডার্ন লিটারেচার এত গভীরে। কথাটা শুনে তো বুবাই যেন আরো উৎসাহিত হয়ে গেল, মুখে বেশ একটা বিজ্ঞ বিজ্ঞ ভাব চলে এলো বিনা নোটিশে। যদিও এইসব দেখে অলির পারদ আস্তে আস্তে চড়ছিল, তবে সেটাকে মাঝখানে থামিয়ে শুভ একটা প্রশ্ন জিজ্ঞাসা করে উঠল ওদের। আচ্ছা, বললে না তো তোমাদের আলাপ কোথায় হয়েছে? কথাটা শুনে অলি ওই মনে মনে ঠিক করা সাজানো উত্তরটা দেবে বলে ভেবে উঠল গঙ্গার ধারে। তবে সেই মুহূর্তে বুবাইও খুব কনফিডেন্সের সাথে বলে ফেললো অন্য কথা, কলেজে দেখা আমাদের। যা, আবার কেস! এই ছেলেটাকে কি সব ব্যাপারে নিজের বুদ্ধি খাটাতেই হবে। কালকে ফোনে কত করে মুখস্থ করলো ডায়লগগুলো, আর আজ পুরো উল্টো দিকে হাঁটা দিচ্ছে বুবাই। ওর এইসব ভাবনার ভিড়ে শুভ একটু অদ্ভুত মুখটা করেই প্রশ্ন করে উঠল আবার, মানে ঠিক বুঝলাম না, গঙ্গার ধারে না কলেজে? প্রশ্নটা শুনে অলি 2 সেকেন্ড ভেবে একটু মেকআপ দেওয়ার চেষ্টা করে বলল, না মানে আমাদের কলেজ তো গঙ্গার ধারেই ছিল, শ্রীরামপুর কলেজ, তাই আর কি, কলেজের সামনে গঙ্গার ধারে দেখা হয়েছে, তাই না বুবাই? শেষ কথাটাও আলতো করে বুবাইয়ের হাতে একটা চিমটি কেটে বলে উঠল, যাতে আর এই নিয়ে বেশি কথা না বাড়ায় ছেলেটা। অলির এই ইশারা বুঝে বুবাইও তালে তাল মেলালো, স্বতঃস্ফূর্ত হয়ে বলে উঠল, হ্যাঁ, অলি বেবি যেটা বলেছে সেটাই, কলেজের সামনে গঙ্গার ধারে। সত্যি সেদিন তো আমি ওকে দেখেই ফিদা, এক দেখাতেই বুঝে গেছিলাম এই সে, যার জন্য আমি যুগ যুগ ধরে জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করছিলাম, মাই সোলমেট। ইস ভগবান, এই ছেলে চিমটি খেয়ে ওভার অ্যাক্টিং করা বন্ধ করবে না। সেদিন বুবাইয়ের ডায়লগগুলো শুনে অলি মনে মনে এই কথাটাই বিড়বিড় করছিল। তখনই শুভ বলে উঠল একটু অবাক হওয়ার মতন মুখ করে, সত্যি এক দেখাতে এত কিছু মনে হয়ে গেল, একেবারে জন্ম জন্মান্তর। অনেকের তো বছরের পর বছর লেগে যায় সত্যিকারের মানুষটাকে চিনতে। কথাটাকে শুভ অলিকে শুনিয়ে বলল, কেন জানি না সেই মুহূর্ত অলির ঠিক এটাই মনে হলো আনমনে। যাই হোক, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, তাই অলি কথা ঘোরানোর জন্য বলে উঠল, চলো, সামনে একটা ক্যাফেটেরিয়া আছে, ওখানে যাই, কিছু খেয়ে তারপর বাড়ি ফেরা যাবে। আসলে এটাই বেস্ট আইডিয়া, বুবাইয়ের সামনে খাবারের প্লেট থাকলে ও আর ভাট বকার সুযোগ পাবে না, তখন সব কনসেন্ট্রেশন খাবারের ওপরই চলে যাবে, তাই ক্যাফেটেরিয়া যাওয়াটাই এখন বেস্ট অপশন। সেই দিন এইসব হিসাবি ভাবনার ভিড়েই ওরা ক্যাফেটেরিয়া এসে পৌঁছেছিল। তবে টেবিলে বসে বুবাই অত্যন্ত ওভার কনফিডেন্সের সাথে মেনু কার্ডটা তুলে নিয়ে বলল, অলি বেবি কি খাবে সেটা আমি অর্ডার করে দিচ্ছি, বিকজ ইউ নো উই আর সোলমেটস। ওর পছন্দ অপছন্দ সব আমার মুখস্থ। কথাগুলো শেষ করে বুবাই নিজেই ওয়েটারকে ডাকলো। অলি ততক্ষণে মাথায় হাত দিয়ে দিয়েছে, আজ এই ছেলেটা ওকে না ফাঁসিয়ে দম নেবে না, এই সবই ভাবছিল। তখনই বুবাই বলে উঠল ওয়েটারকে, আমার জন্য একটা গ্রিলড চিকেন স্যান্ডউইচ, আর ম্যাডামের জন্য একটা মাশরুম পাস্তা উইথ এক্সট্রা চিজ। আর স্যার কি খাবেন জিজ্ঞেস করে নিন। কথাটা বলিও শুভর দিকে তাকালো, তবে খেয়াল করলো শুভ যেন একটু সন্দিগ্ধ নজরে ওর দিকে তাকিয়ে। ব্যাপারটা কি হলো, বুবাই কি কিছু ভুল বলল? কথাটা ওর মনে আসতেই শুভ স্ট্রেট কাট বলে উঠল, আর ইউ শিওর? তুমি তোমার সোলমেটকে খুব ভালোভাবে চেনো? বুবাই এই প্রশ্নটার কোনো মানে খুঁজে না পেয়ে একটু দৃঢ়ভাবে উত্তর দিল, অফকোর্স, অলি বেবিকে আমি চিনব না তো কে চিনবে? কথাটা শেষ হতেই শুভ এবার আলতো হেসে উত্তর দিল, সেই বুঝতেই পারছি, তবে আমি যতটুকু ওদের বাড়িতে এই কদিন থেকে অল্প দিনে জেনেছি যে অলি কিন্তু মাশরুম খায় না, ওর মাশরুমে অ্যালার্জি আছে। না, এই উত্তর শোনার পর বুবাই কিছুতেই কোনো কথা ভেবে উঠতে পারলো না মেকআপ দেওয়ার জন্য, তাই একটু মিনমিন করে বলে উঠল, ও মানে আসলে ভুলে গেছিলাম, এটা সারাদিন এত কবিতা নিয়ে ভাবি না তাই। কথাটার উত্তরে শুভ এবার সে পুরনো হাসিটা হেসে ওয়েটারকে বলল, ম্যাডামের জন্য একটা চিকেন হাক্কা নুডলস, কিন্তু উইদাউট ক্যাবেজ, বিকজ অলি বাঁধাকপি খায় না, আর আমার জন্য একটা ভেজ স্যান্ডউইচ, ব্যাস। অলি দৃশ্য দেখে কয়েক সেকেন্ডের জন্য না থমকে পারল না যেন। বুবাইয়ের ওপর কিছুক্ষণ আগেও যেই রাগটা এসে জমছিল সেটা এক নিমেষে ভ্যানিশ হয়ে গেল হঠাৎ কোথায়, আর অদ্ভুত একটা ভালো লাগা এসে জমা হলো মনে, যেটা এতদিনের জীবনে কখনো হয়নি। সত্যি কি অদ্ভুত, মাত্র কদিন একটা মানুষকে দেখে মনে রাখা যায়, আর তার কোন খাবারে অ্যালার্জি, কোন সবজিটা অপছন্দের, এইসব তো গল্প উপন্যাসে হয়, বাস্তবে সম্ভব নাকি? শুভকে এক পলক দেখে ভাবনাগুলোই আনমনে ভেবে উঠল অলি আজ নিঃশব্দে। যাই হোক, সেই দিন খাওয়া পর্ব মেটার পর যে যার ঠিকানায় ফিরে এসেছিল চুপচাপ। তবে সেই রাতে অলির ফোনের স্ক্রিনে বুবাইয়ের নম্বরটা ভেসে উঠতেই ওর পারদটা এক লাফে আবার ওপরে উঠে গেল।
অলি রাগে মুখটা লাল করে ফোনটা ধরতেই ওপাশ থেকে বুবাই বেশ আনন্দিত গলায় বলে উঠল, কি অলিদি, কেমন দিলাম আজকে? ভালো লেগেছে তো আমার অ্যাক্টিং? আসলে কি বলো তো, অভিনয়, কবিতা এসব আমার রক্তে। তোমার এই কেসটা তো মিটে গেল। অন্য কোনো সম্বন্ধ আসলেও আমাকে জানিও, কিন্তু বয়ফ্রেন্ডের প্রক্সি দেওয়ার জন্য আমি হাজির হয়ে যাব, নো প্রবলেম। এক নিঃশ্বাসে বুবাইয়ের কথাগুলো শেষ হতেই এবার অলি ব্লাস্ট করলো। অনেক ধৈর্য দেখিয়েছে বিকেল থেকে, আর সম্ভব না। কথাটা ভেবেই ও বলে উঠল, প্রবলেম? তুই নিজে হচ্ছিস আস্ত একটা প্রবলেম। অলি বেবি? কে বলেছিল তোকে আমাকে অলি বেবি বলতে? তোর মধ্যে কি নকল সত্যজিৎ রায়ের আত্মা ভর করেছিল আজ? আর কে বলেছিল রেস্টুরেন্টে গিয়ে অত কেট মারতে? একটু কথা কম বললে কি হয়? যাই হোক, খবরদার যদি আর আমার সামনে এসেছিস অন্তত নেক্সট 1 মাস, তাহলে তোর একদিন কি আমার একদিন। 1 মাস পর যখন তোর ওপর রাগটা আমার আস্তে আস্তে কমবে, তখন আবার কথা হবে, বুঝলি? এবার রাখ ফোন। কথাগুলো শেষ করেই অলি ফোনটা কেটে দিল 1 সেকেন্ডে। মনটা যেন একটু শান্ত হয়েছে এবার। এই রাগটা ভেতরে ভেতরে আনমনে ঘোরাফেরা করছিল এতক্ষণ, বুবাইয়ের ওপর বার করে এখন মনটা স্থির হলো। সেদিনের পর এরপর কটা দিন কেটে গেছে। অলি এর মধ্যে খেয়াল করেছে শুভ যেন ওকে একটু এড়িয়ে এড়িয়ে চলে আজকাল। দেখা হলে নিজে থেকে আর কথা বলে না, ডাইনিং টেবিলে একসঙ্গে বসে খায় না, নিজের ডিনার নিজের ঘরেই নিয়ে যায় ও। মাঝরাতে আর জল খোঁজার জন্য রান্নাঘরের এদিক ওদিকও ঘোরাফেরা করে না। রাস্তায় পাড়ার মোড়ে হঠাৎ বিনা নোটিশে যদি অলির মুখোমুখি হয়েও যায়, তাহলে অল্প হেসে কথা না বাড়িয়ে চলে যায় নিজের রাস্তায়। আর ওর ভুল হিসাবগুলোকে ঠিক করতে এগিয়ে আসে না। এক কথায় অলিকে কোনোভাবে ফেস করে না আর শুভ। কিন্তু এইসব যা হচ্ছে তার জন্য তো অলির খুশি হওয়ারই কথা। অলি নিজে থেকে তো কখনোই এই ছেলেটার সাথে কথা বাড়াতে যায়নি। আরও সম্বন্ধের কথা শোনার পর থেকে তো মনে মনে এটাই চেয়েছিল, যাতে এই ছেলেটা কিছুতেই ওর কাছে ঘেঁষতে না পারে আর। তার জন্যই তো যত প্ল্যানিং, প্লটিং, এত অ্যাক্টিং, এত নাটক। কিন্তু আজ যখন প্ল্যানটা ঠিক মতন কাজ করছে, সত্যি ছেলেটা চেনা হয়েও অচেনা হয়ে গেছে ওর সামনে, তাহলে কেন ওর এরকম খারাপ লাগছে? বুঝতে পারছে না ঠিক। অলির মাঝরাতে রান্নাঘরে এসে ম্যাগি বানাতে বানাতে রাস্তার মোড়ে সাজের জিনিসের দোকানে আনমনে চোখ চলে গেলে। ডিনার টেবিলেরও ফাঁকা চেয়ারটা দেখলে, ওই দূরে দাঁড়িয়ে থাকা একটা থমকে যাওয়া মুখকে দেখলে নিজের ভেতরটা এত খালি খালি লাগছে কেন, কিছুতেই যেন বুঝতে পারছে না ঠিক। আচ্ছা, এই ছেলেটাও এত অদ্ভুত কেন? অলি প্রেম করে জেনে এরকম সতর্ক দূরত্ব তৈরি করে চলছে কেন কে জানে। আরে বাবা, অলি তো শুধু চেয়েছিল যাতে ওর আর শুভর বিয়েটা না হোক, কিন্তু তা বলে কি একটু বন্ধুও হওয়া যাবে না? আগে কি সুন্দর ছেলেটা এসে সহজভাবে মিশতো ওর সাথে, টুকটাক কথা বলতো, ম্যাগি করে খাওয়াতো। কিন্তু এই বুবাইয়ের সাথে আলাপের পর তো এমন একটা ভাব করে ঘুরে বেড়ায় যেন অলি অন্য দেশের লোক, কোনোদিনও মুখটাও দেখেনি ওর। সেদিন হঠাৎ কেন জানে না এইসব আনমনে ভাবতে ভাবতে বেশ রাগ হলো অলির। দিনটা রবিবার ছিল বলে শুভ বাড়িতেই ছিল, তাই কাউন্টার অ্যাটাক করতে কোনো প্রবলেম হয়নি। রাগটা মনে এসে জমা হতে অলি গিয়ে হাজির হয়েছিল শুভর ঘরে। শুভ যদিও ওকে দেখে একটু অবাক চোখে তাকিয়েছিল, কিন্তু অলি সেই সবের তোয়াক্কা না করে বলে উঠেছিল বেশ তেজ দেখিয়ে, এই যে, তোমার ব্যাপারটা কি শুনি? আমাকে দেখে এরকম এক্সপ্রেশন দিচ্ছ কেন আজকাল? যেন চেনই না, অন্য গ্রহ থেকে এসেছি। শুভ কথাটার কোনো মানে খুঁজে না পেয়ে গোল গোল চোখ করে জিজ্ঞাসা করে উঠেছিল ওকে, হ্যাঁ, আমি কি করলাম আবার? অলির এবার মাথাটা আরো গরম হয়ে গিয়েছিল। যদিও মেজাজ গরমের কোনো কারণ খুঁজে পাচ্ছিল না নিজেও, কিন্তু তাও তেজটা বজায় রেখেই বলল, কি করলে আবার জিজ্ঞাসা করছো? এখন রাতে ডিনার করতে আসো না কেন নিচে? আর তোমার মাঝরাতে আর জল তেষ্টা পায় না? আর সব থেকে বড় ব্যাপার, আমাকে দেখে তো যেচে পড়ে একটু কথাও বলতে আসো না আজকাল। আমি কি এতই খারাপ? কথাগুলো এক নিঃশ্বাসে বলে অলি একটু থেমেছিল এবার দম নেওয়ার জন্য, কিন্তু তখনই আনমনে শুভ বলে ফেলেছিল অন্য কথা, যেটা অলি একেবারেই এক্সপেক্ট করেনি। ও যেন নিজেই মনেই বিড়বিড় করে উঠেছিল এবার অলির সামনে, খারাপ কেন হতে যাবে কিন্তু অন্যের। অলির কানে স্পষ্ট কথাগুলো পৌঁছলে ও যেন ঠিক বিশ্বাস করতে পারছিল না লাইনগুলোকে, তাই কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করে উঠেছিল নিজে থেকে শুভকে, কি কি বললে তুমি? আমি অন্যের? শুভ যেন এবার আর একটু থতমত খেয়ে গিয়েছিল। তারপর কিছু ভেবে কথা ঘুরিয়ে বলেছিল, না না, আমি ওইসব কিছুই বলিনি। আসলে এখন অফিসে কাজের খুব চাপ, তাই ল্যাপটপ খুলে কাজ করতে করতেই খাই। ওই জন্য আর নিচে সবার সঙ্গে খাওয়া হয় না একই টেবিলে বসে, আর বেশি কথাও হয় না। কাকুর সাথে অনেকদিন বসে গল্প করিনি। অলি এইসব শুনে একটু শান্ত হয়ে অর্ডার করার সুরে বলল, বুঝলাম, তবে এত কাজ করা এই বাড়িতে নট অ্যালাউড। আর জীবনে কি সারাক্ষণ কাজই করে যাবে? এত কাজ করলে শরীর খারাপ হয়ে যাবে।
তাই আজ থেকে আবার আগের মতো নিচে এসে গল্প করতে করতে খাবে। ওইভাবে সারাক্ষণ একটা ঘরে এসে বসে থাকবে না, বুঝেছো? আর তুমি যদি নিজে থেকে না আসো তাহলে আমি তোমার ঘরে এসে তোমার হাত ধরে নিজে ডাইনিং টেবিল অবধি নিয়ে যাব। দেখি তারপর কত কাজ করো। কথাগুলো আবার এক নিঃশ্বাসে বলেই অলি থেমেছিল আর খেয়াল করেছিল শুভর মুখে আলতো হাসি। অলিরও সেটা দেখে হাসি চলে এসেছিল মুখে। হঠাৎ তার মনে হয়েছিল, বাহ, ছেলেটার হাসিটা তো বেশ। এতদিনে খেয়ালই করেনি। না, তারপর আর বেশি কথা বাড়ায়নি অলি। নিজে থেকে বেরিয়ে এসেছিল শুভর ঘর থেকে। তবে মনে এখন অনেকটা শান্তি। যাক বাবা, এই ছেলেটার মৌন ব্রতটা যে ভেঙেছে। ওর সঙ্গে অনেকদিন বাদে দুটো কথা হয়েছে শুভর। যেন নিস্তব্ধতা ভেঙেছে দুজনের মাঝের। কথাগুলো ভেবে অদ্ভুত একটা ভালো লাগা নিয়ে ফিরেছিল অলি সেদিন নিজের ঘরে। যেই ভালো লাগার খোঁজ এর আগে কোনোদিন পায়নিও। এটা একদম নতুন কিছু, সব কিছুর থেকে আলাদা একটা ফিলিংস। শব্দ দিয়ে যেটাকে সাজিয়ে রাখা যায় না, শুধু অনুভবে মনে রাখা যায়। এখনকার মতো এই পর্যন্ত থাক। এর অন্তিম পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আমি আপলোড করব। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।